2013 তেসরা জুন রাবিয়া আমিন একটি পার্টিতে যান। পার্টিটা ছিল বলিউডের একজন পরিচিত অভিনেত্রী অঞ্জু মহেন্দরের। 11:15 নাগাদ তিনি ফেরেন নিজের সাগর সঙ্গীত অ্যাপার্টমেন্টে 102 নম্বর ফ্ল্যাটে, যেখানে তিনি তার 2 মেয়েকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটে ঢুকেই তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখেন। তিনি দেখেন তার 25 বছর বয়সী মেয়ে নাফিয়া রিজভি খান গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে। এই নাফিয়া রিজভি খানের ফিল্মি নাম ছিল জিয়া खान। अभिनेत्री जिया खान 3 जून को अपने इसी फ्लैट में मृत पाई गई। शव पंखे से लटका हुआ था। उसने हमको बस ये कहा कि आप ये केस वापस ले लीजिए, नहीं तो आपकी जान को खतरा है। It sounds like a cheap Hindi film story. I'm sorry, script. खुशी वहाँ पे हुई, अगर खुशी हुई है तो शव वहाँ लटका हुआ था और खून का धब्बा यहाँ पड़ा हुआ था। सारे सर्कमस्टेंसेस और सारे एविडेंसेस मर्डर की तरफ ही जाते हैं। ये मैं खून से लिखकर दे सकती हूँ कि मेरे बेटे ने मर्डर नहीं किया। And then I was sent to jail for about almost a month in Athar Road jail in the Anda cell where they put Tasab. That's where you put me. You know, I've been through so much, sir, and no one sees this. রাবিয়া সঙ্গে সঙ্গে ডাক্তার, পুলিশ, প্রতিবেশী, আত্মীয় পরিজন সবাইকে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই ডাক্তার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রাথমিকভাবে জিয়ার বডি দেখে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপরে পুলিশ আসে। যে হসপিটাল বাইকুল্লাতে জিয়ার পোস্টমর্টম হয় এবং তারপরে 5ই জুন জিয়ার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জুহুর কাছের একটি কবরস্থানে জিয়ার মৃতদেহকে কবর দেওয়া হয়। পোস্টমর্টমে জিয়ার মৃত্যুর কারণ দেখানো হয়েছিল গলায় ফাঁস লাগা, এবং তারপর থেকেই রাবিয়া বলতে থাকেন যে জিয়ার এই মৃত্যু নয়, এটা একটা হোমিসাইড। 7ই জুন জিয়ার বোন কবিতা একটা 6 পাতার নোট নিয়ে পুলিশ স্টেশনে উপস্থিত হয়। এই চিঠির ভিত্তিতে পুলিশ 8ই জুন এবং 9ই জুন জিয়ার বয়ফ্রেন্ডকে জেরা করা শুরু করে এবং তারপরে 10ই জুন গ্রেপ্তার করা হয় জিয়া খানের বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলিকে। কি ছিল এই চিঠিতে? কেন সুরজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কেন জিয়া খানের মা রাবিয়া কনস্ট্যান্টলি বলেছেন যে জিয়া খান হত্যা করেননি, এটা একটা খুন, হোমিসাইড। Especially on that day, I arrived from Kashmir and she arrives home. She was so happy because everything was happening for her. So on that very day, she was talking about her sister and about the decoration, that how she's going to decorate the house and the jewelry that she has placed an order for her 21st birthday. জিয়া একজন ইংলিশ আমেরিকান অ্যাক্টর। 20th ফেব্রুয়ারি 1988-এ নিউ ইয়র্ক সিটিতে জিয়ার জন্ম হয়। লন্ডনে পড়াশোনা শেষ করে জিয়া। বাবা একজন আমেরিকান বিজনেসম্যান আলী রিজভি খান এবং মা রাবিয়া আমিন। রাবিয়া 80-র দশকে অভিনয় করতেন। জিয়া খানেরও রক্তে অভিনয় ছিল এবং ছোটবেলা থেকেই বড় হয়ে অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল তার মনে। রাম গোপাল বর্মার রঙ্গিলা দেখে ইন্সপায়ার্ড ফিল করেছিল জিয়া। ভেবেছিল একদিন উর্মিলা মাটোন্ডকরের মতন সেও বলিউডের কোনো ছবিতে অভিনয় করবে। আর যেরকম ভাবা বোধহয় সেরকমটাই হয়। ইউ ট্রুলি ম্যানিফেস্ট। জিয়ার প্রথম ছবি রাম গোপাল বর্মার নিঃশব্দ। অসম প্রেমের গল্পে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ, স্বপ্নের ডেবিউ পেয়েছিলেন জিয়া খান। তারপরে আমির খানের সঙ্গে কাজ করার সুযোগ আসে গজনী নামক ছবিতে। হাউসফুল নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দুটোই 100 কোটির ব্যবসা করা সুপার ডুপার হিট ফিল্ম। জিয়ার মা রাবিয়া বলেছিলেন যে জিয়া নিজের ক্যারিয়ার ওয়াইজ খুবই খুশি ছিল, তবে ক্যারিয়ারটাই তো সবকিছু নয়, তার বাইরেও একটা জীবন থাকে। আর জিয়ার সেই জীবনে ছিল তার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি। সুরজ এবং জিয়ার প্রথম পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জিয়া তখন একজন পরিচিত অভিনেত্রী আর সুরজ পাঞ্চোলি সবে মাত্র ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছে।
সঞ্জয় লীলা ভনসালির একটি ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে। ছবির নাম গুজারিশ। তারপরে সলমান খানের এক থা টাইগার ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার কথা। এই মতো অবস্থায় সুরজ পাঞ্চোলিকে সেভাবে কেউই চেনে না। তাই বলা যায় জিয়া খানের থেকে 2 বছরের ছোট সুরজ পাঞ্চোলি ফেম ওয়াইজ অনেকটাই নিচে ছিল তখন ইন কম্প্যারিজন টু জিয়া। সুরজ বন্ধুত্ব করতে চেয়েছিল জিয়ার সাথে, বন্ধুত্ব হয় এবং দিন 15 চ্যাট করার পরে তারা একসাথে দেখা করে। এরপর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কখনো সুরজের বাড়িতে, কখনো জিয়ার ফ্ল্যাটে নিরিবিলিতে সময় কাটাতে থাকে তারা। সুরজের বাবা আদিত্য পাঞ্চোলি বা জিয়া খানের মা রাবিয়া কেউই কিন্তু এই সম্পর্কে খুব একটা খুশি ছিল না, কিন্তু ছেলে মেয়েদের বিরোধিতাও তারা সেই মুহূর্তে করেনি। 2012 সেপ্টেম্বর মাসে দুজনের সম্পর্ক শুরু হয় এবং প্রায় 1.5 বছর দুজনে একসাথে ছিল। এর মধ্যে বেশ কয়েকটা মাস লিভ ইন সম্পর্কেও ছিল দুজনে। হঠাৎ করে আসা এই প্রেম ভাসিয়ে নিয়ে গিয়েছিল দুজনকে। তাও জিয়া খানের মা রাবিয়া বারবার তাহলে কেন বলছিল যে জিয়াকে খুন করা হয়েছে? সে করেনি। এমনকি প্রমাণ তার কাছে ছিল যেটার ভিত্তিতে সুরজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাবিয়া বলেন 3রা জুন জিয়া খোশ মেজাজেই ছিল। মা এবং বোনকে নিয়ে বান্দ্রাতে গিয়েছিল বোনের জন্য একটা গিফট কিনতে, সামনেই বোনের জন্মদিন। ফেরার সময় বৃষ্টি পড়ছিল। জিয়া নিজেই গাড়ি চালাচ্ছিল এবং ফেরত এসে ফ্রেশ হয়ে 1 ঘন্টা 3 জনে একসাথে বসে গল্প গুজব করে। তারপর রাবিয়া আর কবিতা যায় পার্টিতে, আর জিয়া যায় নিজের ভাইদের বাড়িতে। সেখানে টিভিতে একসাথে কোনো শো দেখার কথা ছিল তাদের। জিয়া তার মাকে জানায় যে সে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। রাবিয়া সময় মতন বাড়িতে এসে দেখে সারা বাড়িতে আলো জ্বলছে, কিন্তু জিয়ার কোথাও কোনো পাত্তা নেই। ফাইনালি সে আবিষ্কার করে জিয়ার হ্যান্ডব্যাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে তার মেয়ে। যেই মেয়ে বিকেলেও এতটা নর্মাল ছিল, সে রাত্রিবেলা হঠাৎ করে কেন করবে? জিয়ার পাশে কোনো নোট পর্যন্ত ছিল না। শুধু তাই নয়, জিয়ার গলার কাছে চোয়ালের নিচে কয়েকটা দাগ রাবেয়া দেখতে পায়, যেটা গলায় দড়ি দেওয়ার সময় জিয়ার হতে পারে না। রাবেয়া আমিন পুলিশ এবং মিডিয়াকে জানায় যে জিয়ার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি এর আগেও জিয়াকে মারধর করেছে। বেশ ভায়োলেন্ট স্বভাবেরই একটি ছেলে ছিল সুরজ। And out of the blue I receive a letter from Suraj telling me that he's sorry, admitting that he gets drunk, admitting that he abuses, admitting that he loses control, and then asking me to influence my daughter to forgive him. সুরজ আর জিয়ার মধ্যে ইদানিং সম্পর্কও নাকি ভালো চলছিল না। এমনকি ঘটনার দিনও জিয়ার সাথে সুরজের মন কষাকষি হয়। জিয়া সুরজের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু সুরজ সময় দিতে চায়নি জিয়াকে। ড্রাইভারের হাতে 1000 টাকার একটা বুকে কিনে পাঠিয়ে দেয় জিয়ার কাছে এবং সেই বুকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল জিয়া। পুলিশ তদন্ত শুরু করতে গিয়ে জানতে পারে যে সেদিন রাত্রিবেলা 10:53 থেকে 11:22 পর্যন্ত টানা 29 মিনিট কথা বলেছিল সুরজ এবং জিয়া। তাহলে কি হয়েছিল তাদের মধ্যে? তার প্ররোচনা দিয়েছিল কি সুরজ, নাকি ঘটনাটা এর থেকেও বেশি জটিল? যে 6 পাতার চিঠিটা জিয়া লিখে গিয়েছিল সেখানে সুরজের নাম কোথাও উল্লেখ করা ছিল না, তবে চিঠিটা যে তাকে উদ্দেশ্য করেই লেখা সেটাতে কোনো সন্দেহ ছিল না। জিয়ার মৃত্যুর পরে তার ঘরে ঢুকে রাবেয়া সমস্ত জিনিস নাড়াচাড়া করে দেখেছিল। তার আদরের সেন্সিটিভ প্যাশনেট মেয়ে ডায়েরি লিখত, কবিতা লিখত, সেসব পড়ে দেখেছিল তার মা। ঠিক তখনই জিয়ার লেখা 6 পাতার এই চিঠি হাতে পায় রাবেয়া আমিন। চিঠিতে লেখা ছিল কোট, আমি জানি না তোমাকে কি করে বলবো, কিন্তু আর আমার কিছু হারানোর নেই। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তুমি যখন এটা পড়ছো তখন আমি হয়তো চলে গেছি কিংবা যাব। আমি ভেতরে ভেতরে ভেঙে গিয়েছি। তুমি হয়তো জানো না, তোমাকে ভালোবাসতে বাসতে একটা সময় আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। কিন্তু তাও প্রত্যেক দিন তুমি আমাকে অত্যাচার করো। আজকাল দিনগুলোতে আমি কোনো আলো দেখি না।
ঘুম থেকে জাগি, কিন্তু আসলে জাগতে চাই না। জিয়ার চিঠিটার শুরুটা খানিকটা এরকম ছিল, একটি প্রেমিকার অভিমানের, অভিযোগের লেখা চিঠি। 1.5 বছরের এই সম্পর্কে অনেক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছিল জিয়া এবং সুরজ। রাবেয়ার বক্তব্য যে সে অনেকবার তার মেয়েকে বুঝিয়েছিল এই সম্পর্ক থেকে সরে আসতে, কিন্তু জিয়া তাতে কোনোভাবেই রাজি ছিল না। জিয়ার যখন 2 মাস বয়স তখন থেকে রাবেয়া এবং ওনার স্বামী আলাদা থাকতে শুরু করে দেয়। বাবাকে ঠিক সেভাবে পায়নি জিয়া। 16 বছর বয়স থেকেই তারপরে ফিল্মে নিজের ক্যারিয়ার সেট করার জন্য কাজ করতে শুরু করে দেয় সে। কাজ আর পড়াশোনার ফাঁকে জিয়ার সুরজের সাথে এই সম্পর্কটা নিয়ে একটা অদ্ভুত ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল। কিন্তু তারপর কি হলো? কেন সম্পর্কটা প্রথম দিনের মতন থাকলো না আর? চিঠিতে জিয়া সুরজকে অ্যাকিউজ করে লিখেছে, আমি কখনো এভাবে কাউকে ভালোবাসিনি, নিজের সবটুকু দিইনি, কিন্তু তুমি আমাকে চিট করেছো, মিথ্যে কথা বলেছ। প্রত্যেক দিন তোমার দেওয়া কষ্ট আমাকে একটু একটু করে ধ্বংস করেছে। I can't eat or sleep or think or function. End quote. 3রা জুন এই নিয়েই কি দুজনের মধ্যে তাহলে ঝগড়া হয়েছিল? লাইক আই সেড, জিয়া সেদিন সুরজের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু সুরজ রাজি হয়নি। সুরজ বলেছিল যে তার একটা সোনার চেন পালিশ করতে দেওয়া আছে, সেটা আনতে যেতে হবে। কিন্তু জিয়া সুরজের বন্ধু বান্ধব সবাইকে ফোন করে জেনেছিল যে সেটা তার পরের দিন আনতে যাওয়ার কথা। জিয়া ভেবেছিল যে সত্যি সুরজ তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, মিথ্যে কথা বলছে, বিভিন্ন পার্টিতে নতুন নতুন মহিলাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা ধারণা হওয়ার ফলে সম্পর্কের এই ফাঁকটা জিয়াকে ক্রমশ মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। চিঠিতে জিয়া লিখেছে, আমি সব কিছু থেকে পালিয়ে যাচ্ছি, আমার ক্যারিয়ারেরও এখন আমার কাছে আর কোনো মূল্য নেই। যখন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল আমি ছিলাম ড্রিভেন, অ্যাম্বিশিয়াস, ডিসিপ্লিনড। I don't know why destiny brought us together. After all the pain, the abuse, the torture I have seen previously, I didn't deserve this. End quote. জিয়ার লেখা শব্দ বারবার বলছিল যে তার পিছনে একটা কারণ থাকার সম্ভাবনা, আর সেই সম্ভাবনার নাম সুরজ পাঞ্চোলি। 3রা জুন 29 মিনিট রাত্রিবেলা জিয়া আর সুরজের কথা হওয়ার পরে সুরজের লাস্ট মেসেজ টু জিয়া ওয়াজ, তোমার গোয়েন্দাগিরির জন্য আমার জীবনটা একটা জেলখানায় পরিণত হয়েছে। ওটাই জিয়ার তার আগে, রাদার মৃত্যুর আগে তার ফোনে আসা লাস্ট মেসেজ। রাবেয়া আমিন বলেছিল যে একমাত্র সুরজের কাছেই জিয়া খানের ফ্ল্যাটের বায়োমেট্রিক চাবি রয়েছে। সে যখন তখন জিয়ার ফ্ল্যাটে আসা যাওয়া করতে পারত, আর সেদিনও যে সেই আসেনি সেটা কিভাবে প্রমাণ করা সম্ভব? পাউল প্লে অবশ্যই আছে তার মেয়ের মৃত্যুর পিছনে, কিন্তু পুলিশ তখনও এটাকে একটা হত্যা হিসেবেই গণ্য করছিল এবং সুরজকে অ্যাবেটমেন্ট চার্জে গ্রেপ্তার করেছিল। তার জেল হয়, কিন্তু 22 দিন বাদে সুরজ ছাড়া পেয়ে যায়। রাবেয়া আমিন কিন্তু নিজের মেয়ের মৃত্যুটাকে এত সহজে ভুলতে পারেননি। তিনি লড়ে যাচ্ছিলেন। একটা ইন্টেন্স সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে যদি একজনের কোনো ক্ষতি হয় বা চোট লাগে, তাহলে আরেকটা মানুষ ছুটে চলে আসে। কিন্তু জিয়ার মৃত্যু সংবাদ পেয়েও একবারও সুরজ তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেনি। এটা খুব একটা স্বাভাবিক নয়। তাই বারবার প্রশ্ন উঠছিল যে কি এমন ঘটেছিল সেদিন। সিসিটিভি ক্যামেরাতে কয়েকবার জিয়াকে ফ্ল্যাটে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছিল। কি হয়েছিল এই সময়ের মধ্যে? একদিক দিয়ে দেখতে গেলে সন্তান হারানোর যন্ত্রণা প্রত্যেকটা মাকে কুড়ে কুড়ে খায়। রাবেয়ার ক্ষেত্রেও সেই যন্ত্রণাটা আরও বেশি বেড়ে যাচ্ছিল সময়ের সাথে, যখন তিনি ভাবছিলেন যে মুম্বাই পুলিশ হয়তো তদন্তটা ঠিক করে করছে না। জিয়ার কেসটা চলছিল মুম্বাই হাইকোর্টে, কিন্তু 2013 সালে রাবেয়া দ্বিতীয়বার আপিল করে মুম্বাই হাইকোর্টে এবং সে জানায় যে তার মেয়েকে নিশ্চয়ই খুন করা হয়েছে নয়। ঘটনার গাম্ভীর্য দেখে কেসটা তখন সিবিআই এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2014 সালে সিবিআই এর হাতে যাওয়ার পরে কেসটা বেশ কয়েকটা নতুন মোড় নেয়। সিবিআই 2014 থেকে 2016 সাল পর্যন্ত
কেসটা খুঁটিয়ে তদন্ত করে। সত্যি কি জিয়া খান করেছিল, নাকি সুরজের কোনো হাত ছিল সেই আত্মহত্যার পিছনে? সমস্ত প্রমাণ জড়ো করা, এটাই সিবিআই এর কাজ হয়ে দাঁড়ায় মূলত। 2015 সালে সিবিআই জিয়ার প্রেগনেন্সি নিয়ে একটা নতুন তথ্য সামনে নিয়ে আসে এবং সেটার ভিত্তিতে নতুন করে চার্জশিট ফাইল করা হয় সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। 9 ডিসেম্বর এই নিয়ে মুম্বাই মিররেও একটা খুব ডিস্টার্বিং আর্টিকেল ছাপা হয়। নাও ঘটনাটা এই সময় আপনাকে বলে দেওয়া জরুরি। এটা নিয়ে আমার টিম এবং আমি বেশ খানিকক্ষণ আলোচনা করেছি, কিন্তু বলতেই হচ্ছে যে এই ডিস্টার্বিং ডিটেলসগুলো একটু গ্রাফিক, তাই যদি অল্প বয়সী কেউ আমাকে এই মুহূর্তে দেখছো তাহলে ভিউয়ার্স ডিসক্রিপশন আমি রেকমেন্ড করব। আমি জানি হয়তো অনেকের ক্ষেত্রেই এটা খুব ডিস্টার্বিং হবে, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা ডিটেল। অপরাধের গুরুত্ব বোঝানোর জন্য এটা বলার প্রয়োজনীয়তা ছিল, তাই উই ডিসাইডেড টু গো অ্যাহেড উইথ দিস। মুম্বাই মিররের একটি ট্যাবলয়েডে জানানো হয় যে জিয়া খান 4 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ছিলেন। সেই কথাটা তিনি তার বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলিকেও জানিয়েছিলেন এবং তারপরে দুজনে মিলে অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত নেয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে মেডিকেলি টার্মিনেট করার কথা আসে, বাট এমটিপি মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ওদের ক্ষেত্রে ফ্রুটফুল হয় না। এরপরে একজন গাইন্যাকের কাছে যায় দুজনে এবং সেখানে স্ট্রং কিছু মেডিসিনস প্রেসক্রাইব করা হয় জিয়াকে। সেই ওষুধগুলো খাওয়ার পরে জিয়ার হ্যামারেজ শুরু হয়ে যায়। অবভিয়াসলি জিয়া সাহায্যের জন্য তার বয়ফ্রেন্ড সুরজকে ফোন করে এবং সেই সময় জিয়ার মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়ে পড়ে। শি ওয়াজ ইন এক্সট্রিম পেন, আর সেই সময় সুরজ গাইনোকোলজিস্টকে ফোন করে এবং সে তক্ষুনি জিয়াকে নিয়ে হসপিটালে আসতে বলে। তার কারণ হয়তো ওষুধ খাওয়ার ফলে ভ্রূণটা নষ্ট হয়ে গিয়েছে, বাট সেটা শরীর থেকে বেরোতে পারছে না বলে সেই সময় কিছু প্রসিজারের দরকার হতে পারে, এমনটা ভেবেই গাইন্যাক তাদেরকে সাজেস্ট করে হসপিটালে আসতে। এই ঘটনাটা সুরজকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। সে জানতো যে এটা যদি সামনে আসে তাহলে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারে। তাই সুরজ প্রচণ্ড ইগনোরেন্টলি ফিটাকে নিজে হাতে বের করে বাথরুমে নিয়ে গিয়ে টয়লেটে ফ্লাশ করে দেয়। এই ঘটনাটাতে জিয়া মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়ে, সে ভেঙে পড়ে। এই ঘটনার উল্লেখ জিয়ার সেই 6 পাতার নোটেও ছিল। জিয়া লিখেছিল, I aborted our baby when it hurt me deeply, end quote. এবার এই বিষয়টা জনসমক্ষে আসার পরে রাতারাতি সুরজ ভিলেন হিসেবে প্রমাণিত হয়। জিয়ার মা রাবেয়া আমিন অন্যদিকে সুরজের বিরুদ্ধে অনেক দিন ধরে প্রমাণ সংগ্রহ করছিলেন। এমনকি তিনি ব্রিটেন থেকে একজন ফরেন্সিক এক্সপার্টকে ডেকে এনেছিলেন। সেই এক্সপার্ট জেসন পাইন জেমস জিয়ার গায়ের সেই দাগগুলো দেখে সেটাকে বলেননি। ইনফ্যাক্ট হি হ্যাজ সেড দ্যাট ইট ওয়াজ স্টেজড, মানে দেখানো হয়েছে যেন সে করেছে, আসলে আদপে তা নয়। কিন্তু সিবিআই এই রিপোর্টটাকে ধর্তব্যের মধ্যে ফেলেনি। 2016-তে সিবিআই যে রিপোর্টটা দেয় তাতে জিয়া খানের মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই ডিক্লেয়ার করেছিল তারা। সেখানে কোনো ফাউল প্লের অবকাশ আছে বলে তারা কিন্তু উল্লেখ করেনি। ঘটনার দিন জিয়ার সুরজের মধ্যে যে 29 মিনিটের কনভারসেশন হয়েছিল সেটার অনুযায়ী ফোন লোকেশন চেক করে তারা দেখে জিয়ার ফোনের লোকেশন ছিল সাগর সঙ্গীত অ্যাপার্টমেন্টের 102 নম্বর ফ্ল্যাট, আর সুরজের লোকেশন ছিল নভোটেল। তার থেকে প্রমাণিত হয়েছিল যে সুরজ জিয়ার আত্মহত্যার পিছনে দায়ী নয়। অফকোর্স তাদের মধ্যে মনোমালিন্য ছিল, ঝগড়া ছিল, অশান্তি ছিল, কিন্তু জিয়ার আত্মহত্যার জন্য সুরজকে সম্পূর্ণভাবে দায়ী করা যায় না। তবে রাবেয়া আমিন আবার এই ডিসিশনে খুশি হননি। তিনি মুম্বাই হাইকোর্টে আবার আপিল করেন, রিকোয়েস্ট করেন যেন একটি স্পেশাল টিম তৈরি করে ইনভেস্টিগেশনের জন্য আরও একবার চেষ্টা করা হয়। এবার রাবেয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরে 2017 সালে রাবেয়া আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটি ওপেন লেটার লেখেন। সেখানে তিনি বলেন যে তার মেয়ে জিয়া খানের মৃত্যু রহস্য এখনও আনরিজলভড। তিনি আবেদন জানান যাতে আরও একবার এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা হয়। রাবেয়ার কনস্ট্যান্ট আপিলে ফাইনালি 2021 সালে আরও একবার সিবিআই এর স্পেশাল কোর্টে মামলাটা ওঠে।
সেই মামলা শেষ হয় 2023-এর 28 এপ্রিল। আর ততদিনে জিয়া খানের মৃত্যুর 10 বছর কেটে গিয়েছে। এই সময়টা সুরজ পাঞ্চোলির জন্য যথেষ্ট কঠিন একটা সময় ছিল। তার ফিল্মের ক্যারিয়ার একটা ছবিতেই আটকে গিয়েছিল। কি বলেছিল সুরজ? তার দিক থেকে দেখতে গেলে কেমন ছিল এই সময়টা? সুরজ বলেছিল যে মাত্র 22 বছর বয়সে সে জীবনের সমস্ত স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। কোনো ডিরেক্টর, প্রডিউসার তার সঙ্গে কাজ করতে চাইছিল না। ইনফ্যাক্ট দেশের বাইরে যেতে গেলেও অনেক সমস্যা পোহাতে হতো তাকে। দিনের পর দিন, বছরের পর বছর অনেক আনসার্টেনিটির মধ্যে কাটাতে হয়েছে সুরজকে। My trial has not only been in court, it has also been a media trial. My battle in court for me, I feel is going to be easy because I know I've not done anything wrong. But my true battle is outside the court, because that is where people are there. That is where you're verbal about things. My battle is on the internet. তবে হ্যাঁ, সুরজ পাঞ্চোলি প্রমাণ করেছিল কোর্টে যে জিয়া বরাবরই প্রচণ্ড ইমোশনাল একটি মেয়ে, এবং তার সাথে বেশ কিছুদিন ধরে সে ডিপ্রেশনেও ভুগছিল। এর আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে জিয়া, আহত হয়েছে। একটা টেন্ডেন্সি ছিল তার। সেই সময় জিয়াকে ডাক্তার দেখানো, তার টেক কেয়ার করা, সমস্তটাই কিন্তু করেছে সুরজ। ইনফ্যাক্ট জিয়াকে চোখে চোখে রাখবার কথা জিয়ার সমস্ত কাজের লোকদের প্রথমে সুরজই বলেছিল। রাবেয়াও জানতো তার এই টেন্ডেন্সির ব্যাপারে। সিবিআই স্পেশাল কোর্টের জাজ এএস সৈয়দ সুরজকে রাবেয়ার করা সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে। আর মুক্তি পাওয়ার পরেই সুরজ পাঞ্চোলিকে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে। রাবেয়া আমিন অবশ্য এখনো বলেন যে তার মেয়ে জিয়া খান সঠিক বিচার পায়নি। নতুন 3টে সিনেমা সাইন করে প্রচণ্ড আনন্দে ছিল সে, নিজের বোনের জন্মদিনের প্ল্যানিং করছিল। সেই মেয়ে হঠাৎ করে করতে যাবে কেন? আদপেও জিয়া খানের মৃত্যুর কারণ কি আমরা জানি না। ওয়াজ ইট অ্যাকচুয়ালি নাকি সম্পর্কের টানা পোড়েনের মধ্যে পড়ে গিয়ে জিয়া খান এরকম একটি অ্যাব্রাপ্ট ডিসিশন নিতে বাধ্য হয়? এগুলো না জানা সত্ত্বেও একটা জিনিস ডেফিনেটলি আমরা জানতে পারি, উইচ ইজ ডেফিনেটলি প্যারাডক্সিক্যাল। সেটা হচ্ছে যে যেই সময়টা জিয়া খানের জন্য সব থেকে বেশি ট্রমাটাইজিং ছিল, সেটা হচ্ছে অ্যাবর্শনের সময়, যখন তার বয়ফ্রেন্ড নিজের হাতে বের করে ফ্লাশ করে দিয়েছিল। সুরজের ভয় ছিল যে তার অভিনয়ের ক্যারিয়ার এফেক্টেড হবে যদি এই প্রেগনেন্সির কথা সবাই জেনে যায়। অ্যান্ড দ্য প্যারাডক্স ইজ যে এই ঘটনাটা জানার পরে সুরজ পাঞ্চোলির প্রথম ছবি হিরো, সেটাও বক্স অফিসে মুখ থুবড়েই পড়েছিল। যেই ইনসিডেন্টটা কভার করার জন্য, ক্যারিয়ারের ফ্লাইটের জন্য এত কিছু করলো সুরজ, সেই ইনসিডেন্টটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। ওই জন্যই অনেক সময় ক্যালকুলেশনের থেকে বেশি ইমোশন কাজ করে। আফটার অল, লাভ ইজ নাথিং বাট ইমোশন।